আজকে যে ল্যাবগুলি করব সেটা হচ্ছে যে ডিএসসিপি কীভাবে কনফিগার করা যায় রাউটার বা সুইচে, এরপরে এসএসএইচ কনফিগারেশন দেখব, এরপরে দেখব যে কনফিগারেশন কীভাবে ব্যাকআপ এবং রেজিস্টার করতে হয়, এবং এটা মোটামুটি রিয়েল লাইফের মতোই আমরা দেখব সেই ল্যাবটা। সো আমরা আগে টোপোলজিটা ডিজাইন করি। আমরা প্যাকেট টিচার করবো না, প্যাকেট টিচার করলে রিয়েল ফ্লেভারটা পাবেন না। সো সাপোজ এ হচ্ছে আমাদের এটা হচ্ছে রাউটার, আর এটা হচ্ছে আমাদের পিসি। কানেক্ট করলাম, তো রাউটার এটা না নিয়ে আমাদের মনে হয় এটা হচ্ছে আমাদের রাউটার, আর এটা হচ্ছে আমাদের সাপোজ পিসি। হ্যাঁ, আমরা এখানে কী কী কনফিগার করব, ডিএসসিপি রাউটার আছে, ডিএসসিপি, এরপর হচ্ছে এসএসএইচ কনফিগারেশন করব। দেন আমরা এই কনফিগারেশন ব্যাকআপ নেব কোথায়, এই পিসিতে। হ্যাঁ, সো এই পিসিটা অ্যাজ এ টিএফটিপি সার্ভার হিসেবে কাজ করবে। সো নর্মালি আমরা যখন রাউটার বা সুইচে কনফিগারেশন ব্যাকআপ করি তখন আমরা নেই কোথায়, আমাদের পার্সোনাল পিসিতে। সো পার্সোনাল পিসিতে একটা সফটওয়্যার আছে টিএফটিপি সফটওয়্যার, ওইটা আপনি TFTPD32 দিয়ে সার্চ করলে আপনি পাবেন, এবং ওটা ডাউনলোড করলেই আপনার পিসিটা অ্যাজ এ TFTP সার্ভার হিসেবে কাজ করবে। সো আমি এইটা মানে পুরোপুরি রিয়েল লাইফের মতো দেখাবো। ওকে, সো এই হচ্ছে আমাদের কনফিগারেশন। আর আমরা সাপোজ এখানে আমরা আইপি নেব 192.168.10 অথবা 2.0 অথবা যে কোনো একটা 10.0/24 সিরিজের আইপি নেব। নম্বরে ক্লাসফুল নেটওয়ার্ক ক্লাস সি এর একটা সাবনেট নিলাম, এবং এটা প্রাইভেট, তাই না? এটা হচ্ছে প্রাইভেট। সো আমরা এখনও ক্লাসফুল নেটওয়ার্ক দিয়ে মানে ডিসকাস করে নাই। সো ধরে নেন এগুলো হচ্ছে আমার সব ক্লাসফুল। হ্যাঁ, ক্লাসলেস নেটওয়ার্ক যেটা, ওটা যখন আমরা সাবনেটিং করবো তখন আমরা ডিসকাস করবো যে হোয়াট ইজ ক্লাসলেস নেটওয়ার্ক, সাবনেট নেটওয়ার্ক, আইপি এটসেট্রা। সো ডিফারেন্ট বিটুইন ক্লাসলেস অ্যান্ড ক্লাসফুল। তো আমরা সাবনেটিং করার সময় ওটা ডিটেলস বলবো। সো আমরা কনফিগারেশন করি। সো এই হচ্ছে আমাদের টোপোলজি, ওকে। আর এই হচ্ছে আমাদের রাউটার। চেঞ্জ সেটিংস, appearance চেঞ্জ, রাইট। সেটা হচ্ছে আমাদের রাউটার। তো কনফিগটি আমরা চলে গেলাম গ্লোবাল কনফিগারেশন মোডে। সো ডিএসসিপি সার্ভার কী করে, ডিএসসিপি সার্ভার অ্যাজ এ দ্যাট মিনস আমরা এই বিভিন্ন হোস্ট, আপনারা সবাই দেখছেন যে ডিএসসিপি সার্ভার কী করে। ডিএসসিপি সার্ভার কী করে, হোস্টে মানে হোস্ট ক্লায়েন্টকে আইপি দেয়, তাই না? যে যতগুলো ক্লায়েন্ট আছে, হ্যাঁ, ক্লায়েন্ট পিসি রিকোয়েস্ট করে ডিএসসিপি সার্ভারকে, আর ডিএসসিপি সার্ভার অন রিকোয়েস্ট তাকে কী করে আইপি দেয়, আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে। তার মানে ডাইনামিক্যালি আইপি পায় কে, এই ক্লায়েন্ট পিসিগুলো ডাইনামিক্যালি ডিএসসিপি সার্ভার থেকে আইপি অ্যাড্রেস পেয়ে থাকে, ঠিক আছে? সো এটাই আমরা কনফিগার করবো, যে দেখবো যে কীভাবে ডিএসসিপি সার্ভার থেকে ক্লায়েন্ট পিসিগুলো আইপিগুলি পায়, এবং রাউটারকে কীভাবে ডিএসসিপি সার্ভার হিসেবে কনফিগার করা যায়। সো প্রথমে আমাদের কী করতে হবে, ডিএসসিপি পুল ক্রিয়েট করতে হবে, আইপি ডিএসসিপি পুল। পুলের একটা নাম দিতে হবে, সাপোজ পুল 1। ওকে, একটা পুল ক্রিয়েট করতে হবে, এবং এই পুলে আপনাকে কোনটা অ্যালোকেট মানে আইডেন্টিফাই করতে হবে বা উল্লেখ করতে হবে, সেটা হচ্ছে আপনি কোন নেটওয়ার্ক ইউজ করতে চান, কোন নেটওয়ার্ক থেকে আপনার ক্লায়েন্ট পিসিগুলো আইপি অ্যাড্রেস পাবে।
সাপোজ এখানে আমি বলেছি 192.168.10.0, এই নেটওয়ার্ক থেকে যত ক্লায়েন্ট আছে সবাই আইপি অ্যাড্রেস পাবে। ওকে, সো আমার এই নেটওয়ার্কটাকে আমার ডিফাইন করতে হবে আন্ডার পুল। সো নেটওয়ার্ক হচ্ছে 192.168.10.0, দেন মাস্ক ও সাবনেট মাস্ক। .0 সাবনেট মাস্ক, এবং এর মাস্কটা কত হবে সেটা আমাকে ডিফাইন করতে হবে। এরপরে যেটাকে আমি ইম্পর্টেন্ট, যে ডিফল্ট রাউটার। হ্যাঁ, ডিফল্ট রাউটার কি? ডিফল্ট রাউটার হচ্ছে এই রাউটারে আমরা একটা স্ট্যাটিক্যাল আইপি বসাবো। কোথায়? এই ইন্টারফেসে। সাপোজ এখানে আমি একটা আইপি বসাবো .1, 192.168.10.1। সো এই আইপিটা আমি স্ট্যাটিক্যালি বসাবো, তাই না? সো স্ট্যাটিক্যালি যেহেতু বসাচ্ছি এই রাউটারে, সো এই আইপিটা হচ্ছে প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য ডিফল্ট গেটওয়ে। সো এটাকে আমাকে এখানে মেনশন করতে হবে যে কোন আইপিটা হচ্ছে ক্লায়েন্টদের জন্য ডিফল্ট গেটওয়ে। সেটার জন্য কমান্ড হচ্ছে ডিফল্ট রাউটার 192.168.10.1, ডিফল্ট রাউটার। ঠিক আছে? সো এই কমান্ডগুলো আমার মাস্ট দিতে হবে। একটা হচ্ছে পুল ক্রিয়েট করতে হবে, এরপর নেটওয়ার্ক, এরপরে ডিফল্ট রাউটার। এই তিনটে কমান্ড মাস্ট আমাকে দিতে হবে। এরপর অপশনাল আমি ডিএনএস সার্ভার, সাপোজ আমি গ্লোবাল ডিএনএস দিলাম ফর ইন্টারনেট অ্যাক্সেস। ওকে, এরপরে আইপি ডোমেন নেম দিতে পারি, ডোমেন নেম সাপোজ cisco.com, এগুলি সব অপশনাল। এরপরে এক্সিট। এখন দেখেন এই আইপিটা আমরা স্ট্যাটিক্যালি বসাবো কোথায়? এখানে বসাবো। সো আমরা আগে বসাই নেই এই ইন্টারফেসে। সো ইন্টারফেস ফার্স্ট ইথারনেট, এই ইন্টারফেসটা হচ্ছে 0/0। সো আইপি অ্যাড্রেসটা হবে কোনটা? 192.168.10.1 255.0। এরপরে নো শার্ট, এক্সিট। এখন দেখেন এই যে আইপিটা আমরা স্ট্যাটিক্যালি অ্যাসাইন করছি কোথায়? রাউটারের এই ফার্স্ট ইথারনেট 0/0 ইন্টারফেসে। যেহেতু স্ট্যাটিক্যালি অ্যাসাইন করছি, সো এই আইপিটা আমার কী করতে হবে? ডিএসসিপি যে আছে, রেঞ্জ আছে, এখান থেকে আমাকে এক্সক্লুড করতে হবে, যেন বাদ দিতে হবে। কারণ আমি নেটওয়ার্কে তো অলরেডি বলছি এই নেটওয়ার্কে সব আইপিগুলি, কিন্তু আমি এই আইপিটা তো স্ট্যাটিক্যালি বসাইছি। সো এই আইপিটা বাদ দিতে হবে না এই ডিএসসিপি সার্ভার এই থেকে, নেটওয়ার্ক রেঞ্জ থেকে। সে বাদ দিতে হলে লিখতে হবে আইপি ডিএসসিপি এক্সক্লুডেড অ্যাড্রেস 192.168.10.1। এভাবে আমরা একটা রেঞ্জ অফ আইপি অ্যাড্রেসে বাদ দিতে পারি যেগুলি আমরা স্ট্যাটিক্যালি বসাতে চাই ওই নেটওয়ার্কে। সেগুলি সব ডিএসসিপির মানে আওতাভুক্ত থাকবে। ওকে, সো ইটস নাও অ্যাজ এ ডিএসসিপি সার্ভার। ওকে, ইটস নাও অ্যাজ এ ডিএসসিপি সার্ভার। দেন এক্সিট। এখন আমরা চলে যাব পিসিতে। এটা হচ্ছে আমাদের পিসি। এখানে আমরা চলে যাই নেটওয়ার্ক সেটিংস, চেঞ্জ অ্যাডাপ্টার। এখানে চলে যাব প্রপার্টিস, তারপরে IPv4 প্রপার্টিস। এখানে আমরা কি বলবো? অটোমেটিক্যালি দেব, দিয়ে ওকে, ক্লোজ। It's trying to get an IP address, right? Identify. So দেখি কতক্ষণে IP address পায়। দেখি IP address পেল কিনা। দেখেন কত IP address পাইছে? 10.2, ঠিক আছে, 192.168.10.2। হ্যাঁ, সে কি ডাইনামিক্যালি পেয়েছে। আর আইপি ডিফল্ট গেটে কোনটা হয়েছে? 192.168.10.1। আর আমরা ডিএনএস সার্ভার কত পাইছি? এটা আমরা যেগুলি বসাইছিলাম।
আর ডিএসসিপি সার্ভার আইপি কত 192.168.10.1, তার মানে রাউটার আইপিটা, তাই না? এই যে রাউটারে যে আইপিটা বসাইছি সেই আইপিটা পাইছি। ওকে, সো নো, এবার আমরা ক্লোজ করে দিতে পারি, ক্লোজ। তা নেটওয়ার্ক 12। তাহলে এবার আমরা এই পিসি থেকে যদি রাউটারকে পিং করি, সিএমডি পিং করবো কাকে? রাউটারকে। রাউটারের আইপি অ্যাড্রেস কত ছিল? 1, তাই পিং করে পাচ্ছি। ঠিক আছে, সো এভরিথিং ইজ ওকে। হ্যাঁ, ক্লাস রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, এবারে আমরা কি দেখব, যে এ পর্যন্ত এটার কারো প্রবলেম আছে থাকলে বলেন, যে ডিএসসিপি সার্ভার কীভাবে কনফিগার করলাম। কারো প্রবলেম থাকলে বলেন। আচ্ছা, কোনটা কোনটা? আচ্ছা, এটা আমি জিএনএস থেকে করছি, ঠিক আছে? হ্যাঁ, জিএনএস থেকে করছি এবং ভিএমওয়্যার, জিএনএস 3 এবং ভিএমওয়্যার দিয়ে। সো আপনার মানে সিসিএনএতে আর কোনো মানে ম্যাক্সিমাম লাগে করবো আমরা প্যাকেটটা ছাড়াই, কিন্তু এটা দেখাচ্ছে এই কারণে যে আমরা রিয়েল লাইফে কীভাবে কনফিগারেশন ব্যাকআপ এবং রেজিস্টার করতে পারি, এটা দেখানোর জন্যই মূলত আমি এটা করছি। কারণ যেহেতু এটা আপনাদের সিসিএনএ হচ্ছে প্রাইমারি লেভেল, বেসিক লেভেল, হ্যাঁ, সেখানে আমি এটা ডিসকাস করতে চাই নাই, কিন্তু প্যাকেট ট্রেসে করা হবে কি যে রিয়েল ফ্লেভারটা পাবেন না। আপনাদের কথা শুনতে পাচ্ছে না, একটু জোরে বলেন। স্লো শুনতে পাচ্ছি আপনাদের কথা। একটু, হ্যাঁ, কাইন্ডলি একটু জোরে বলেন। না না, বাই ডিফল্ট থাকবে না তো, বাই ডিফল্ট থাকবে না। আপনার দরকার হলে আপনি সিসকো রাউটার বা সুইচকে অ্যাজ এ ডিএসসিপি সার্ভার হিসেবে কনফিগার করতে পারেন যদি দরকার হয়। নর্মালি আমরা কি করি, উইন্ডোজ সার্ভারকে অ্যাজ এ ডিএসসিপি সার্ভার হিসেবে কনফিগার করি, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি রাউটার এবং সিসকোতেও, মানে সিসকো সুইচ এবং রাউটারকেও আপনি করতে পারেন যদি দরকার হয়। না না না, অনলি লেয়ার 3 সুইচ। হ্যাঁ হ্যাঁ, ম্যানেজেবল না, লেয়ার 2 ম্যানেজেবল, ঠিক আছে? লেয়ার 2 ম্যানেজেবল, কিন্তু লেয়ার 2 হবে না, লেয়ার 3, আই মিনস মাল্টি লেয়ার সুইচ, যেমন অ্যাটলিস্ট 3560 3650 অ্যাটলিস্ট, ঠিক আছে? লেয়ার 3 বলতে আপনাকে মাল্টি লেয়ার সুইচ যেটা বলা হয়, মাল্টি লেয়ার সুইচের মডেল হচ্ছে আপনার অ্যাটলিস্ট 3560, ঠিক আছে? এরপর থেকে উপরে যে মডেলগুলি আছে 3660, তারপর 3700, 3800, 9300, এইগুলি হচ্ছে আপনার লেয়ার 3 সুইচ। আর লেয়ার 2 হচ্ছে আপনার 2960, 2950। লেয়ার 3-তে আপনি আইপি বসাতে পারবেন। লেয়ার 3 মানে কি? লেয়ার 3 হচ্ছে যে লেয়ার 3-তে কি হয় অ্যাকচুয়ালি এটা হচ্ছে লেয়ার 2 পার্ট। হ্যাঁ, লেয়ার 2 সুইচের সাথে আপনার রাউট প্রসেসর লাগানো থাকে, মানে ফিজিক্যালি রাউট প্রসেসর। যখনই রাউট প্রসেসর লাগাবেন তখন সে রাউটিংয়ে কাজ করতে পারবে না। হ্যাঁ, এই জন্য এটাকে বলা হয় মাল্টি লেয়ার সুইচ। ইট ক্যান বি অ্যাক্ট অ্যাজ এ লেয়ার 2 অ্যান্ড অলসো লেয়ার 3। এই জন্য একে মাল্টি লেয়ার সুইচ বলে, নট অ্যাকচুয়ালি লেয়ার 3। এটা লেয়ার 2 এর কাজ করতে পারে, আবার লেয়ার 3-ও কাজ করতে পারে। যেমন 3650 মডেলের যে সুইচটা আছে, 3560, ঠিক আছে? এগুলো হচ্ছে আমরা মাল্টি লেয়ার সুইচ। এবং নর্মালি সবাই কি বলে এটাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ, সেটা লেয়ার থ্রি বলে, অথবা মাল্টি লেয়ার সুইচ বলে। অ্যাকচুয়ালি এটা মাল্টি লেয়ার সুইচ, কিন্তু অলরেডি লেয়ার থ্রি বলে। রাউটিং এর কাজ তো রাউটারে যেমন করতে পারবে, এটা তো ডেডিকেটেড রাউটার, তাই না? ওকে, সেটা হচ্ছে বেসড অন এনভায়রনমেন্ট, কোন এনভায়রনমেন্টে কাজ করতে হবে, কি কাজ করতে চান, তার উপর বেস করে আপনি কোনটা নেবেন, লেয়ার থ্রি অর রাউটার। ওকে ওকে, সো আমরা ডিএসসি হিসাবে কনফিগার করলাম। এবার আমরা করবো এসএসএইচ। সো এসএসএইচ কনফিগার করার জন্য আপনাকে কি কি করতে হবে, যে বেশ কতগুলো ক্রাইটেরিয়া আছে। যেমন আপনাকে হোস্ট নেম দিতে হবে। প্রথমটা হচ্ছে হোস্ট নেম। হোস্ট নেম সাপোজ ব্রাকনেট, হোস্ট নেম দিলাম হচ্ছে ব্রাকনেট। এরপর আপনাকে ডোমেন নেম দিতে হবে, আইপি ডোমেন নেম, এনি নেম। হ্যাঁ, আপনার একটা ম্যান্ডেটরি না যে এই নাম দিতে হবে। সাপোজ আমি সিসকো দিলাম, আইপি ডোমেন নেম। এরপরে লোকাল ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। ইউজার নেম সিসকো, প্রিভিলেজ হচ্ছে 15, সিক্রেট বা পাসওয়ার্ড যেটা ইউজ করেন, পাসওয়ার্ড হচ্ছে সিসকো 1 2 3। এটাকে বলা হয় লোকাল ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। ঠিক আছে, আমি এই রাউটারের মধ্যে ক্রিয়েট করতেছি, তার মানে লোকালে ক্রিয়েট করতেছি। ঠিক আছে, এই রাউটারে ক্রিয়েট করতেছি, তার মানে লোকালে ক্রিয়েট করতেছি। সো ইট মিনস লোকাল ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। এ পর্যন্ত কোনো প্রবলেম এটা নিয়ে? আমার এগুলো হচ্ছে ম্যান্ডেটরি, হোস্ট নেম, ডোমেন নেম আর লোকাল ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। লোকাল বলে কি কারণে, কারণ আমি রাউটারের মধ্যে, আমি এখানে ট্রিপল এ সার্ভার ইউজ করে নাই। ট্রিপল এ সার্ভার মনে হচ্ছে রিমোট, আর যেহেতু আমি লোকালি ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট করছি, এই জন্য একে বলা হয় লোকাল ডাটাবেজ বলে। ঠিক আছে, এই তিনটা আমার ম্যান্ডেটরি এসএসএইচ কনফিগার। এরপর হচ্ছে ক্রিপ্টো কি জেনারেট। অ্যাকচুয়ালি এখানে কি কাজ হয় আমি এক্সপ্লেইন করি এখন। যখন আপনি টেলনেট করে এখান থেকে রাউটারে ঢুকবেন, টেলনেট সেন্ডস প্লেন টেক্সট পাসওয়ার্ড। ঠিক আছে, এখন যদি আপনি ভায়া ইন্টারনেট আপনি টেলনেট অ্যাক্সেস করেন, তাহলে কি হবে, হ্যাকাররা কিন্তু ইজিলি আপনার পাসওয়ার্ডটা দেখতে পাবে বা ক্র্যাক করতে পারবে, কারণ it sends clear text. Telnet send clear text information, so it can be easily seen by hacker, so not secure. আর SSH মানে হচ্ছে সিকিউর শেল, ভার্চুয়ালি সে একটা টানেল ক্রিয়েট করে, SSH টানেল। অথবা আরেকভাবে বলতে গেলে যে আপনার ক্লিয়ার টেক্সট converted into ciphertext. Ciphertext means unreadable form. যেমন আমি যদি বলি সিসকো, এটা আপনি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এখন এটাকে যদি আমি মানে কিছু অ্যালগরিদম করে এভাবে লিখি, ঠিক আছে, এভাবে যে লিখি, এটা বুঝতে পারবেন এটা হচ্ছে আনরিডেবল ফর্ম। That means ciphertext. So convert clear text into ciphertext. কি করে SSH টানেলের মধ্যে যখন যায়, হ্যাঁ, তার মানে আপনার ওই পাসওয়ার্ডটা হচ্ছে আপনার এনক্রিপ্টেড। হ্যাকাররা কিন্তু আপনার এই পাসওয়ার্ডটা দেখলে বুঝতে পারবে না। এটা ডিক্রিপ্ট করতে আপনার একটা হ্যাকারের ডেডিকেটভাবে কাজ করতে গেলে 4 থেকে 5 মাস লেগে যেতে পারে। ঠিক আছে, যদি ভালো হ্যাকার হয়। হ্যাঁ, SSH হচ্ছে এনক্রিপ্টেড টানেল ক্রিয়েট করে বা এনক্রিপশন। হ্যাঁ, আপনার প্লেন টেক্সটটা দেখা যায় না, আপনার পাসওয়ার্ডটা হচ্ছে এনক্রিপ্টেড। ফলে আমরা ভায়া ইন্টারনেট আমরা কি ইউজ করি, এই জন্য আমাদের SSH হচ্ছে মোস্ট সিকিউর। ঠিক আছে, মোস্ট সিকিউর। এবং এখানে RSA অ্যালগরিদম ইউজ করা হয়। হ্যাঁ, সো এগুলি আমরা সিকিউরিটিতে দেখব যে RSA অ্যালগরিদম ইউজ করে সে কি করে প্লেন টেক্সটকে সাইফার টেক্সটে চেঞ্জ করে, এবং সে ইউজ করে কোন অ্যালগরিদম, RSA অ্যালগরিদম। এবং বিট লেন্থ থাকে আপনার ম্যাক্সিমাম 2048। তার মানে কি, এত বিটের যদি যে আমার সিসকো লেখাটাকে, সিসকো লেখাটাকে যদি আমি
10484224 1024 এতগুলি মানে ক্যারেক্টার বসে যদি আমি সিস্টেমে লিখি তাহলে এটা তো মানে হ্যাকারের পক্ষে মোটেই মানে এটা উদ্ঘাটন করা পসিবল না, তাই না? সেখানে বিট লেন্থ দিতে পারবে সর্বোচ্চ 2048, নর্মালি আমরা ইউজ করেছি 1024। ওকে, সে এই বিট লেন্থ দিলে আপনার ওই পাসওয়ার্ডটা অত মানে সাইবার টেক্সটে যখন চেঞ্জ হবে তখন অত বিটের হয়ে যাবে, তার মানে এটা আপনার টোটালি মানে আনরিডেবল হবে। তো হ্যাকাররা কিন্তু এটাকে ডিক্রিপ্ট করতে পারবে না, পসিবল না, মানে সহসা পসিবল সবেই কিন্তু সহসা পসিবল না, ঠিক আছে? সো এই জন্য আমরা এসএসএইচ কনফিগার করব এবং এসএসএইচ ইউজ করে রিমোট অ্যাক্সেস করব আমাদের সিসকো ডিভাইসে। তো সেটাই আমি এখন কনফিগার করব। সো ক্রিপ্টো কি জেনারেট RH হচ্ছে অ্যালগরিদম, RH মডুলাস। এখানে আমি কি লেন্থ দিতে পারবো যে কত বিটের কি হবে, 360 থেকে 2048। যদি আপনার নাম্বার অফ বিট বেশি হয় তাহলে কম্পিউট করতে আপনার রাউটারের সিপিইউর উপর অনেক প্রেশার পড়ে। এই জন্য আমরা 2048 দিব না, আমরা দেবো হচ্ছে মিডিয়াম লেন্থের একটা বিট, যেমন 1024। লোয়েস্ট দিলে লোয়েস্ট সিকিউরিটি, হাইয়েস্ট দিলে হাইয়েস্ট সিকিউরিটি, নাম্বার অফ বিট লেন্থ যে কি সাইজ অফ দ্য কি মডুলাস। ওকে, সো আমরা নর্মালি একটা দেবো 1024। বাই ডিফল্ট SSH version 2 is enabled. Okay, so we do not need to change it. দেখেন এখানে আপনার কত আসছে, SSH version 1.99 মানে হচ্ছে SSH version 2। so SSH version 1 আর SSH version 2, so আমাদের লেটেস্ট SSH version 2 সাপোর্ট করে। ওকে, সো এই রাউটার আমার কত সাপোর্ট করছে, 2 ভার্সন। সো আমাদের আর ভার্সন লেখার দরকার নেই। এই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কনফিগারেশন, যে আমাকে হোস্ট নেম দিতে হবে, এরপরে ডোমেন নেম, এরপরে লোকাল ইউজার এবং পাসওয়ার্ড ক্রিয়েট করলাম, এরপর হচ্ছে ক্রিপ্টো কি জেনারেট করলাম, এরপর হচ্ছে লাইন পড়ে যেতে হবে, লাইন BTY কতগুলো টার্মিনাল ক্রিয়েট করা যায়, 903টা এই R1-এ। সো আমি সর্বোচ্চ 5 জন ইউজার যাতে একসাথে লগ ইন করতে পারে সেটা আমি এনাবল করব। এরপরে হবে লগ ইন লোকাল হবে। কেন লোকাল হবে, আমি অলরেডি কিন্তু এখানে অ্যাসাইন করছি যে ইউজার নেম সিসকো প্রিভিলেজ এত, এই ইউজার নেম এবং পাসওয়ার্ড ইউজ করে তুমি এই রাউটারে লগ ইন করো, এই জন্য আমি দিলাম লগ ইন লোকাল। ট্রান্সপোর্ট ইনপুট SSH আমি মার্ক করে দিলাম যে শুধুমাত্র SSH করেই এই রাউটারে লগ ইন করা যাবে। ওকে, সো এই হচ্ছে আমাদের ডিটেলস SSH কনফিগারেশন। সো কারো কোনো প্রবলেম থাকলে বলেন, যে আমরা যাব ভেরিফিকেশনে। হ্যাঁ, দুটোই রাখতে পারেন, সমস্যা নাই। এখানে যদি আমি করি এই যে ট্রান্সপোর্ট ইনপুট অল দেই, তাহলে আপনি SSH করে ঢুকতে পারবেন, টেলনেট করে ঢুকতে পারবেন। আপনার কথা শুনতে পাচ্ছি না, আপনার মাইক্রোফোনের প্রবলেম। ডিভাইসে লগ ইন করা থাকলে আপনি আবার অ্যাক্সেস করবেন কিভাবে, করার দরকার কি? আপনার আসলে আপনার কথাই শুনতে পাচ্ছি না, এত স্লো আসতেছে। মাইক্রোফোনটা চেঞ্জ করেন। ওকে, সো এটা হচ্ছে আমার SSH কনফিগারেশন। এখন আমি হচ্ছে পিসি থেকে আমি লগ ইন করবো ভায়া SSH। সো পুটি রাউটার IP অ্যাড্রেস হচ্ছে 192.168.10.1। এখানে SSH সিলেক্ট করা আছে, ওপেন, ইয়েস। লগ ইন অ্যাজ সিসকো, পাসওয়ার্ড হচ্ছে সিসকো 123।
ব্র্যাকেটে আমরা ঢুকতে পারতেছি না, ওকে, আমরা ব্র্যাকেটে ঢুকতে পারতেছি আমাদের পিসি থেকে। ওকে, সো এটাই হচ্ছে যে হাউ টু কনফিগার SSH অন রাউটার ফর রিমোট লগ ইন এক্সিট। ওকে, তাহলে এটা করলাম। এখন আমরা যেটা করব যে এই যে কনফিগারেশন করলাম, এই কনফিগারেশনটা আমরা ব্যাকআপ রাখতে চাই কোথায়? আমাদের এই পিসিতে। কোন পিসিতে? এই পিসিতে ব্যাকআপ রাখতে চাই। সো তার আগে আমার কনফিগারেশনকে সেভ করতে হবে না। সো রাইট মেমোরি বা শুধু রাইট লিখলাম, কনফিগারেশন সেভ হয়ে গেল। এবার আমি কোথায় সেভ করতে চাই? সাপোজ আমি এখানে ব্যাকআপ, এই ব্যাকআপ ফোল্ডারে আমি ব্যাকআপ রাখবো। সো এখানে আমি এটা ডিলিট করে দিই, এখানে আমি ব্যাকআপ রাখবো। সো এই হচ্ছে আমার TFTP সার্ভার, আগেই ইনস্টল করা আছে। এখানে আমি ব্রাউজ করে ওই ফোল্ডারটা দেখাই দেবো। ডেস্কটপ, এটা হচ্ছে ব্যাকআপ, ঠিক আছে, এটা দেখালাম। এরপর এখান থেকে আমার এই পিসির আইপি অ্যাড্রেস কত? 10.2। সো এই হচ্ছে TFTP সার্ভারের এটা যে কীভাবে কী করতে হবে, মানে এই হচ্ছে ফাইল লোকেশনটা দেখাইলাম, আর এটা হচ্ছে আমার এই হোস্ট পিসির আইপি অ্যাড্রেস, এটাকে আমি মার্ক করে রাখলাম। দেন আমি চলে যাব রাউটারে। এখান থেকে আমি ব্যাকআপ নেব কোথায়? এখানে ব্যাকআপ রাখবো, তাই না? সে হবে কপি, তারপরে রানিং কনফিগ TFTP, এন্টার। এরপর অ্যাড্রেস আর নেম অফ রিমোট হোস্ট, তার মানে এই আইপি অ্যাড্রেসটা 192.168.10.2, এন্টার। ডেস্টিনেশন ফাইল নেম, ব্রাকনেট কনফিগ, এই নামে রাখতে চাই কিনা। যদি আমি সিম্পলি রাখতে চাই দিতে পারি ব্রাক, ব্রাক রাউটার, ব্রাক আর, যাতে বুঝতে সুবিধা হয়। এন্টার। দেখেন কপিড হয়ে গেছে, কোথায়? এই দেখেন ফাইলটি চলে আসছে। সো আমরা গিয়ে দেখি ব্যাকআপ ফোল্ডারে কি হলো। এই হচ্ছে ব্যাকআপ, দেখেন এখানে ব্রাক আর নামে আমার সেভ হয়ে গেছে, তাই না? ব্রাক আর নামে আমাদের সেভ হয়ে গেছে। ওকে, সাপোজ এখন যদি আমরা আরেকটা রাউটার নেই, হ্যাঁ, ওই রাউটারে আমরা কি করব? এই কনফিগারেশন, সাপোজ এই রাউটারটা আমার ড্যামেজ হয়ে গেছে, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, স্টপ করে ডিলিট করে দেব, ডিলিট। আমি নতুন রাউটার বসাবো। ফার্স্ট ইথিনেট 0x0 VMnet স্টার্ট করলাম। এটার আমার এখন এটা আমি কেটে দেবো, কারণ এটা তো চলে গেছে। এবার আমি হচ্ছে কন্ট্রোল চেঞ্জ সেটিংস, অ্যাপিয়ারেন্স চেঞ্জ, সেটা বুট হোক, বুট হওয়ার পরে বাকি কাজটা করব। আমরা এখন রেজিস্টার করব, ওই কনফিগারেশনটা ব্যাকআপ করব। তাহলে শুধুমাত্র কি করতে হবে? R2 রাউটারে আমার আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে, তাই তো?
রাউটারে অ্যাটলিস্ট আমাকে আইপি অ্যাড্রেসটা তো অ্যাসাইন করতে হবে, তাই না, যাতে সে টিএফটিপি সার্ভারের সাথে কন্ট্যাক্ট করতে পারে। তো কনফিগটি ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0, আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.10.1, 0 নো শর্ট। এটা আমাকে তো করতেই হবে। এরপরে আমি পিং করে দেখি পিসিকে পাই কিনা, কারণ পিসির আইপি তো আমরা আগে ডাইনামিক্যালি বসেছিলাম, তাই না, এখানে তো আর ডিএসসিপি সার্ভার নাই, না পেলে ওখানে আমাকে স্ট্যাটিক্যালি আইপি বসাতে হবে পিসিতে। সো আইপি পাচ্ছে না, কারণ ডিএসসিপি সার্ভার ডাউন না, সো এই পিসিতে আমাকে স্ট্যাটিক্যালি আইপি বসাতে হবে। এটাকে একটু ডিজেবল করি, তারপর আবার এনেবল করি। এবার আমরা এখান থেকে পিং করে দেখি পাই কিনা রাউটারকে। পিং করে না পেলে তো আর আমরা ব্যাকআপ করতে পারবো না, ব্যাকআপ নিতে পারবো না, মানে রেজিস্টার করতে পারবো না। সব পিং করে পাচ্ছি। আমাদের রাউটার হচ্ছে এটা। এবার আমরা পিং করি 10.2, এবার দেখি পাই কিনা। পিং করে পাচ্ছি না, দ্যাট মিনস আমি একটু ফায়ারওয়ালটা দেখি। উইন্ডোজ ফায়ারওয়াল, ঠিক আছে। পাওয়ার কথা ব্যাকআপ নিতে পারি কিনা। কপি টিএফটিপি, এরপরে কোথায় নেব, কপি টিএফটিপি রানিং কনফিগ, হোস্ট নেম, হোস্ট হচ্ছে 192। আগে আমাকে টিএফটিপি সার্ভারটা ওপেন করে নিই, কেটে দিয়ে নতুন করে করি। ডেস্কটপ ব্যাকআপ 10.2, সোর্স ফাইল নেম ব্রাকার, এই নামে ছিল। ডেস্টিনেশন ফাইল নেম সেম। দেখেন এখানে প্রোগ্রেস 100%। ওকে, তো এবার আমরা রাউটারে ঢুকি, হ্যাঁ, যে ব্যাকআপ হলো কিনা দেখেন। আমরা ব্রাকনেট, হ্যাঁ, হোস্ট নেম পাইছি না, এটা আগে কি ছিল R2। যখন আমরা রিস্টোর করলাম সাথে সাথে আমাদের হোস্ট নেম কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না। এবার আপনি শো রান দিয়ে সব কনফিগারেশন দিতে হবে। দেখেন হোস্ট নেম ব্রাকনেট, এরপর আমাদের এই যে ডিএসসিপি সার্ভারের এই যে কনফিগারেশন, ঠিক আছে। এরপরে আমরা ইউজার নেম সিসকো প্রিভিলেজ যেটা আমরা ক্রিয়েট করছিলাম
তো সব কনফিগারেশন আমার কি হয়েছে, রেজিস্টার হয়েছে, তাই না? এইভাবে আমরা রেজিস্টার করতে পারি কনফিগারেশন ব্যাকআপ অ্যান্ড রেজিস্টার রিয়েল লাইফে। তো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন থাকলে টেক্সট করতে পারেন বা বলতে পারেন সরাসরি। ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। তো আমরা এখন যাব হচ্ছে ভিলান। আমরা টেনে ডিএসসিপি এগুলো করছি, এরপর আমরা ভিলানটা আমরা দেখবো। একটু ভিলান নিয়ে একটু ডিসকাস করবো। নেক্সট ক্লাসে আমরা ডিটেলস ভিলানে চলে যাব। মাইক্রোফোনটা অফ করে রাখেন, নয়েজ হচ্ছে তো মাইক্রোফোনে। ওকে, সো এবার আমরা একটু ভিলান নিয়ে একটু ডিসকাস করি। সো ভিলান তো নাম শুনছেন সবাই, সো হোয়াট ইজ ভিলান? সো সাপোজ আপনার একটি সুইচ আছে, ঠিক আছে? আমরা জানি কি যে রাউটার ক্যান ডিভাইড ব্রডকাস্ট ডোমেইন। তার মানে রাউটারে যতগুলো ইন্টারফেস আছে সবগুলো এক একটা সেপারেট নেটওয়ার্ক হিসেবে আসে। একটা সেপারেট নেটওয়ার্ক, একটা সেপারেট নেটওয়ার্ক, এর যদি আরও ইন্টারফেস থাকতো সেটা একটা সেপারেট নেটওয়ার্ক। সো নাম্বার অফ নেটওয়ার্কের পরিমাণ বা সাবনেটের পরিমাণ যদি বেশি হবে, আপনার নেটওয়ার্কের পারফরমেন্স তো ভালো হবে, তাই না? সো সাপোজ এই একটা সুইচ, হ্যাঁ, একটা লেয়ার 2 সুইচ আর লেয়ার 3 সুইচ হতে পারে। এখন আপনার এখানে যদি 24 পোর্টসে বা 48 পোর্টস বা আরও আপনার 10টা সুইচ আছে, প্রত্যেকটা সুইচের সাথে যদি আপনি পিসি কানেক্ট করেন, এখানে সাপোজ আরেকটা সুইচ আছে, সবগুলো সুইচের সাথে মানে পোর্টের সাথে আপনার পিসি কানেক্ট করলেন, তাহলে কী হবে? অল আর ইন এ লার্জ ব্রডকাস্ট ডোমেইন, তাই না? একটাই ব্রডকাস্ট ডোমেইন হলে কি হবে? যেমন একটা ক্লাসে যদি 100 স্টুডেন্ট থাকে, ঠিক আছে, আর অনলি 1 টিচার থাকে, তাহলে কি কি হতে পারে? টু মাচ কলিশন, তাই না? যে পিছনে বসে কে মানে করলো, কথা বললো, কারা কলিশন করলো, এটা কিন্তু মানে একজন টিচারের পক্ষে মেনটেন করা পসিবল না, ম্যানেজ করা পসিবল না। ওরা কার্ড খেলতে পারে, গসিপিং করতে পারে, ক্লাস মানে অ্যাটেন্টিভ নাও হতে পারে। সো ঠিক সেম যদি একটা লার্জার ব্রডকাস্ট ডোমেইন হয়, দ্যাট মিনস মাল্টিপল সুইচ থাকে, মাল্টিপল সুইচ একে অপরের সাথে কানেক্টেড, এবং সেখানে যদি আপনার মাল্টিপল পিসি কানেক্টেড থাকে, তখন কি হবে? দে আর ইন এ লার্জার ব্রডকাস্ট ডোমেইন। সো ব্রডকাস্ট ডোমেইনের সাইজ যত বড় হবে, আপনার নেটওয়ার্কের পারফরমেন্স তত ছোটো হবে। এখন এই ব্রডকাস্ট ডোমেইনের সাইজ কীভাবে কমানো যায় বা নাম্বার অফ ব্রডকাস্ট ডোমেইন কীভাবে বাড়ানো যায়, সেটা হচ্ছে যদি আপনার রাউটার থাকে। কিন্তু আপনার যদি রাউটার না থাকে তাহলে কি হবে? তাহলে সলিউশন কি? তো রাউটার যদি না থাকে তাহলে একটা সলিউশন আছে, সেটাকে বলা হয় ভিল্যান টেকনোলজি। ভিল্যান মানে হচ্ছে ভার্চুয়াল ল্যান, মানে
ভার্চুয়ালি আপনি কতগুলো ল্যান ক্রিয়েট করতে পারবেন, অথবা লেয়ার 2 সেগমেন্টে আপনি ব্রডকাস্ট ফ্লেভার পাবেন। লেয়ার 2 সেগমেন্টে আপনি ব্রডকাস্ট করতে পারবেন, বা আপনি সাবনেট, মাল্টিপল সাবনেট করতে পারবেন। কোথায়? লেয়ার টু সিনারিওতে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভিলান। যেমন একটা সুইচ আছে, এখন একে যদি আপনি এটাকে মানে ভার্চুয়াল সুইচই বলা যেতে পারে, ভার্চুয়াল সেগমেন্টে বলা যাবে, বা কনটেক্সট বলা যেতে পারে। যেমন আমি এই একটা সুইচ আছে, এই সুইচকে যদি ভার্চুয়ালি 3টে পার্ট করি, 1টা 2টা 3টা, ঠিক আছে? ভার্চুয়ালি আমি 3টে পার্ট করলাম, হ্যাঁ, তাহলে 3টা সেপারেট সুইচ হলো না? সুইচ 1, সুইচ 2, সুইচ 3। কনসেপ্টটা ঠিক এরকম, যে মাল্টিপল ভার্চুয়াল সুইচ ক্রিয়েট করা ফ্রম এ ফিজিক্যাল সুইচ। ঠিক আছে? A physical switch can be divided into multiple virtual switch. এটাও হতে পারে যে ভিলানের এক্সাম্পল। ভার্চুয়াল আমি যেটা বলছি সেটা হচ্ছে যে ভার্চুয়াল সুইচ কনসেপ্ট। ভার্চুয়াল পোর্ট হবে কেন? এটা হচ্ছে কনটেক্সট। কনটেক্সট মিনস হচ্ছে যে পার্টিশন। যে সাপোজ আমার একটা ফিজিক্যাল সুইচ আছে, আমি ভার্চুয়ালি 3টে পার্ট করলাম, ভার্চুয়ালি 4টে পার্ট করলাম। কনসেপ্টটা ঠিক এরকম, যে এখানে হবে কি, যে আপনার মাল্টিপল কতগুলো আপনি সাবনেট পাবেন, মাল্টিপল সাবনেট আপনি ক্রিয়েট করতে পারবেন। বেস্ট অন কি, যে আপনি কতগুলো পোর্টকে আপনি অ্যাসাইন করতে পারবেন, তাই না? যে আপনি কতগুলো সুইচে যে পোর্ট আছে, এই পোর্টকে আপনি অ্যাসাইন করতে পারবেন সেপারেট ভিলান। এই পোর্টগুলি যে ভিলানের রিলেটেড হবে, হ্যাঁ, ওই ভিলানের মধ্যে একটা আলাদা আলাদা কী হলো, ব্রডকাস্ট ডোমেন হলো, তাই না? কতগুলি পোর্ট নিয়ে সে কী করলো, আলাদা আলাদা ব্রডকাস্ট ডোমেন ক্রিয়েট করলো। সাপোজ ফার্স্ট ইথারনেট 0/0 থেকে 10 পর্যন্ত, এই পোর্টগুলি নিয়ে আমি একটা ভিলান ক্রিয়েট করলাম, সেটা হচ্ছে ভিলান 20 বা ভিলান 100। তাহলে এই ভিলান 100-এ আমি কতগুলো পিসি লাগাতে পারবো? 10টা পিসি, 10 পিসি। সো এই 10 পিসি হবে কি, আমার এই 10 পিসি নিয়ে ভিলান 100 হবে কি আপনার আলাদা একটা সাবনেট, আলাদা একটা সেপারেট জোন, ঠিক আছে? সেপারেট আইল্যান্ডের মতো কাজ করবে। তেমনি এখানে যে আপনি ভিলান 200 করেন, তার জন্য কতগুলো পোর্ট অ্যালোকেট করতে হবে? সাপোজ 11 থেকে 16 পর্যন্ত। এটা আপনার সিকুয়েন্সিয়াল হতে হবে না, আপনার যে কোনো পোর্ট নিতে পারেন। তবে কোনো পোর্ট আপনি একটা পোর্ট আপনার ভিলান 10-এ থাকবে, আর একটা পোর্ট ভিলান 20 থাকবে, সেটা হবে না, ঠিক আছে? এগুলো সেপারেট হবে। সো 11 পোর্ট থেকে 16 পোর্ট নিয়ে আমি একটা ভিলান ক্রিয়েট করলাম, সেটা হচ্ছে ভিলান 200। এবং আপনি ভিলানের নামও দিতে পারেন, ইউ ক্যান অ্যাসাইন এ নেম, সেটা আপনার একটা সেপারেট জোন। এভাবে এখানে আর একটা সেপারেট জোন, তাই না? তাহলে আপনার সেপারেট 3টা আপনি সাবনেট পারেন। এই সাবনেটটা কিন্তু আপনার ভার্চুয়াল সাবনেট, তাই না? ভার্চুয়াল সাবনেট, ভার্চুয়াল ল্যান। ভার্চুয়াল সাবনেট মিনস ভার্চুয়াল ল্যান। ওকে, এটাই হচ্ছে আমার ভিলান টেকনোলজির ক্যারেক্টারিস্টিক্স, মানে এটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি ভিলান, যে হোয়াট ইজ ভিলান। এখন ভিলান ক্রিয়েট করতে গেলে কী করতে হয়, যে আমরা ভিলান আইডি নাম্বার লাগে, তাই না? সাপোজ ভিলান, দেন ভিলান আইডি নাম্বার সাপোজ 100 দিলাম। এরপর আমরা ভিলানের একটা নাম দিতে পারি। আমার কোম্পানিতে কয়েকটা ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্ট ওয়াইজ। সাপোজ অ্যাডমিন ভিলান। অ্যাডমিন ভিলানের জন্য কোন কোন পোর্টকে আমি অ্যাসাইন করবো? সাপোজ 0 থেকে 10 পর্যন্ত। তাহলে এটা নিয়ে আমার একটা আলাদা ব্রডকাস্ট ডোমেন হলো। এর সাবনেটটা হলো সাপোজ 192.168.100.0/24। হ্যাঁ, একটা সাবনেট হলো। এরপর আমি আলাদা আরেকটা ভিলান ক্রিয়েট করলাম, ভিলান 200। এটার নাম দিলাম সেলস ডিপার্টমেন্ট, সেলস। এরপরে এর জন্য আমি পোর্ট অ্যালোকেট করলাম 11 থেকে
20 পর্যন্ত। সো এটার জন্য আমার আলাদা একটা সাবনেট হবে, সেটা হতে পারে 200.0। এটা যেমন 100.0, এটার জন্য 200.0/24। এখন দেখেন যেহেতু সেপারেট সাবনেট, সো if we don't allow, they can't access to from one VLAN to another VLAN। একটা ভিলান তাহলে অন্য ভিলানের সাথে সে কমিউনিকেট করতে পারবে না যদি আমরা অ্যাক্সেস না দেই, ঠিক আছে। সো এখানে কি হয় যে নাম্বার অফ সাবনেট বা নাম্বার অফ ব্রডকাস্ট ডোমেইন বাড়লো, তার মানে হচ্ছে আপনার নেটওয়ার্কের পারফরমেন্স ভালো হবে, নাম্বার 1। এরপর আপনার এটা অনেক সিকিউর, তাই না? যেহেতু আপনি নির্দিষ্ট পোর্ট বেস করতেছেন এবং আপনার আলাদা আলাদা সাবনেট হলো। সো একটা ভিলান, সাপোজ সেলসের ভিলানের যে মেম্বাররা থাকবে, এরা চাইলেই কিন্তু আপনার অ্যাডমিন ভিলানে লগ ইন করতে পারবে না, তাই না? আমি এদেরকে সেপারেট রাখতে পারি। সো ইট এনহ্যান্স সিকিউরিটি, ঠিক আছে, ইট এনহ্যান্স সিকিউরিটি। এরপর হচ্ছে লোকেশন ইন্ডিপেন্ডেন্ট। সাপোজ আপনার প্রত্যেকটা সুইচ প্রত্যেকটা ফ্লোরে থাকতে হবে না, নির্দিষ্ট একটা র্যাকে থাকলো, ওই র্যাক থেকে আপনি শুধু জাস্ট কোন পোর্টের জন্য, যেমন আপনার যদি 3টা ফ্লোর থাকে, ফার্স্ট এই টপ ফ্লোরে সাপোজ আপনার সিইও বসা, অ্যাডমিনের, সবাই হচ্ছে অ্যাডমিন ভিলান, আর নিচে ফ্লোরে অ্যাডমিনের আরেকজন লোক বসা। আপনার কিন্তু এর জন্য একটা সুইচ, এর জন্য আলাদা একটা সুইচ আপনার নিয়ে যেতে হবে না, জাস্ট আপনার র্যাকে থাকলো, ওখান থেকে জাস্ট আপনি কেবলটাকে টেনে নিলেই হলো, তাই না? তার মানে লোকেশন যেখানেই থাকুক তারা কিন্তু কী হবে, তারা কিন্তু কমিউনিকেট করতে পারবে এবং আপনার সুইচ নিয়ে নাড়াচাড়া করতে হবে না বা এক্সট্রা কোনো ঝামেলা নাই। সো লোকেশন ইন্ডিপেন্ডেন্ট। সো এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি মেজর বেনিফিট। সো মেইন বেনিফিট হচ্ছে আমার যে লার্জার ব্রডকাস্ট ডোমেইন ডিভাইডেড ইন্টু স্মলার ব্রডকাস্ট ডোমেইন অর সাবনেট বা স্মলার ল্যান। ইট এনহ্যান্স নেটওয়ার্ক সিকিউরিটি বা ইট এনহ্যান্স নেটওয়ার্ক পারফরমেন্স। অ্যাকচুয়ালি এগুলো আপনার বেশি কাজে লাগছে যে ডেটা সেন্টার নেটওয়ার্কে অর ক্যাম্পাস ভিলান। ডেটা সেন্টার নেটওয়ার্কে আপনি ভিলান ছাড়া আপনার কল্পনাই করতে পারবেন না কোনো কিছু, বা সুইচিং নেটওয়ার্ক যেটাকে বলে। আইএসপি আইএসজিতে এগুলো কম ইউজ হয়, কিন্তু আপনার ক্যাম্পাস ভিলান, ক্যাম্পাস নেটওয়ার্ক, ডেটা সেন্টার নেটওয়ার্ক, যেখানে আপনার নেক্সাস থাকবে, আপনার ক্যাটালাইজ সুইচ থাকবে, এসিআই টেকনোলজি থাকবে বা সিসকো এসডিএন থাকবে, এখানে আপনার ভিলানের ইউজ আছে, ঠিক আছে। এটা শুধুমাত্র লেয়ার 2 দিয়ে করা। হ্যাঁ করে, আইএসপি তো ইউজ করে। হ্যাঁ, আর এটা শুধু যে লেয়ার 2 দিয়ে করে তা না, আপনার লেয়ার 3তেও করতে পারেন। এবং এখন বেশ হ্যাঁ অ্যাকচুয়ালি লেয়ার 2তে প্রায় এন্ড অফ সেল, ঠিক আছে। সো লেয়ার 3 সুইচেই নর্মালি এগুলো কনফিগার করা হয়, যাতে আপনার ইন্টারভিলান আপনার যখন লাগবে তখন আপনি সহজেই করতে পারেন। হ্যাঁ, এই জন্য লেয়ার 3 হচ্ছে আপনার এটার জন্য বেস্ট পারফেক্ট, যে আপনার আলাদা কোনো রাউটার লাগলো না, আপনি সহজেই যে ভিলানের মধ্যে আপনি কমিউনিকেট করতে পারলেন, ইন্টারভিলান রাউটিং করতে পারলেন। তো আমরা নেক্সট ক্লাসে আমরা ভিলান নিয়ে আরও ডিটেলস আলোচনা করবো, যে ভিলানে আমাদের আরও যে আছে থিওরিটিক্যাল পার্টগুলো, ওগুলো ডিসকাস করবো। এবং আমরা নেক্সট ক্লাস করবো হচ্ছে এসভিআই আর ইন্টারভিলান রাউটিং, হ্যাঁ, এই ল্যাবগুলি করবো। এরপরে আছে এবং ইথার চ্যানেলও করবো আমরা নেক্সট ক্লাসে। যদি সাবনেটিং করি তাহলে হয়তো 2-1টা পার্ট বাদ যাবে। সাবনেটিং করলে শুধু ভিলান আর সাবনেটিং করবো, আর যদি সাবনেটিং করবো নেক্সট ক্লাসে। তো নেক্সট ক্লাসে সাবনেটিং প্লাস ভিলান এটা নিয়ে ডিসকাস করবো। এবং নেক্সট ক্লাসে এসবিআই, ইন্টারভিলান রাউটিং, লেয়ার 2 ইথার চ্যানেল, এগুলো নিয়ে আমরা দেখব। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন।